নমস্কার, আজকের রূপসীতে আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবযানী। আজকের এই অনুষ্ঠানটা শুরু করতে গিয়ে জানেন একটা আলাদা অনুভূতি হচ্ছে আমার, কারণ আমার খালি মনে হচ্ছে যদি এমন হতো টাইম মেশিনে চড়ে এই 35-40 বছর বা 45 বছর আগে পৌঁছে যাওয়া যেত, তখন ঠিক পরিবেশটা কি রকম ছিল। টেলিভিশন এই শব্দটা একটা বিশাল বড় শব্দ ছিল, কারণ ঘরে ঘরে তো তখন ছিলই না। আর যাদের বাড়িতে যদি কোনো ক্রমে ঢুকে যেত তাহলে তো তারা প্রসিদ্ধ হয়ে যেতেন, মানে একদম খ্যাতনামা বাড়ি, তাদের বাড়িতে টেলিভিশন রয়েছে। আর সব থেকে বড় কথা মনে পড়ে, টেলিভিশন খোলার সঙ্গে সঙ্গে একটা খুব সুন্দর দূরদর্শনের একটা মিউজিক হতো, আর সেই মিউজিকটার পরে হাত জোর করে যিনি আমাদের সম্মুখে এসে স্বাগত জানাতেন, সেই মুখগুলো মনে পড়ে তো? দুজন ছিলেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আপনারা নিশ্চয়ই এই মুহূর্তে মুখে মুখে বলছেন আরে চৈতালি দাশগুপ্ত, শাশ্বতী, এই তো ছিলেন তারা দুজন। একদম টিভির পর্দায় হাসি মুখে আমাদেরকে স্বাগত জানাতেন, আর আমরা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকতাম। আমার ছোটবেলাতেও খানিকটা পেয়েছি, আর যারা এখন এই প্রজন্মের যারা পাননি তাদের জন্য এই মুহূর্তে একেবারে সরাসরি তাকে আমরা ধরে নিয়ে চলে এসেছি। চৈতালি দি, তোমাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার সবাইকে। ভীষণ সেই তুমি একটু আগে নমস্কারের কথা বললে, সেই নমস্কার, সেই নমস্কার, একদম সেই নমস্কার। তবে 50 বছর আগে শুরু করেছি। তুমি তো 50 বছর আগে, আমি অত দূরও নিয়ে যাইনি, আমি আরেকটু এগিয়ে নিয়েছি। আর সব থেকে বড় কথা, তুমি কবে শুরু করছো তোমায় দেখলে তো বোঝা যাচ্ছে না দিদি, তুমি বলে দিলে তাই আমি তো সাহসী পাচ্ছিলাম না, কারণ 50 বলে লোকে না, মানে হিসেবে তো নেই, লোকে না ভুল বোঝে। শোনো, আমি এগুলো একেবারে মানি না, কারণ আমার মনে হয় এজিং গ্রেসফুলি। একদম গ্রেসফুলি, তো তোমাকে দেখে হিংসে হচ্ছে যেন আমরাও এইভাবেই গ্রেসফুলি ওই পর্যায়ে পৌঁছতে পারি সবটা নিয়ে। আচ্ছা, তুমি 50 বছর আগের কথা বললে, মানে ধরো মোটামুটি তুমি শুরু করেছো তাহলে 1975 9 আগস্ট টেলিভিশন এসেছে কলকাতায়, আর আমি জুলাই মাস থেকে কাজ শুরু করি। প্রথম আমার যে কম্পেয়ারিং, তখন তো অ্যানাউন্সার হিসেবে জয়েন করিনি, কারণ তখন আমার গ্রাজুয়েশনের রেজাল্ট বেরোয়নি। আমি এমএ করেছি কাজ করতে করতেই পরবর্তীকালে, কিন্তু তখন আমি কম্পেয়ারিং করতাম। সেই পর্যায়ে দাঁড়িয়ে এরকম একটা, যাকে একটা বাক্স হিসেবে ধরা হতো, যেই বক্সটার মধ্যে মানুষ ঢোকে কি করে সেটারই একটা হাজারো প্রশ্ন, তুমি কি করে তার মধ্যে ঢুকে গেলে, মানে কি করে জানলে যে এটা নিয়ে একটা মজার গল্প বলি। তার আগে বলি যে মানে কিভাবে ঢুকলাম। কিভাবে ঢুকলাম মানে তখন না ট্যালেন্ট হান্ট করা হতো, তো হ্যাঁ একেবারে, মানে একটা নতুন জিনিস আসছে যেটা কেউ কখনো দেখেনি, কলকাতায় তো দেখেনি, পশ্চিম বাংলাতেই দেখেনি। তার আগে দিল্লিতে শুরু হয়েছে, তারপর বম্বেতে শুরু হয়েছে, কিন্তু কলকাতায় সে প্রথম আসছে একটা জিনিস, তার জন্য কারা তাদের মুখ হবে সেটা কিন্তু খোঁজা হতো। হ্যাঁ, সেই ট্যালেন্ট হান্ট করতে গিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিপার্টমেন্টের করিডোরে আমাকে পঙ্কজ সাহা দেখেন। তারপরে ওরা কিন্তু আমাকে যোগাযোগ করেন এবং বলেন যে এরকম, ওর তখন পঙ্কজদা তরুণদের জন্য সেকশন দেখতেন, তো তরুণদের জন্য কিছু প্রোগ্রাম উনি রেকর্ড করে রাখবেন বলে আমাকে ডেকে পাঠালেন। আমি গেলাম, কিন্তু ওইগুলো সব প্রাথমিকভাবে কথা হচ্ছিল, কিন্তু যেদিন আমি ওই 3 ক্যামেরা সেটা প্রথম ফেস করি, মানে আমি স্টুডিওতে কাজ করতে শুরু করলাম, সেই দিনটা হচ্ছে 75 সালের 14ই জুলাই, একটা গানের প্রোগ্রামের রেকর্ডিং, এবং তার আগের দিন আমাকে বলাও হলো না কোন অনুষ্ঠান, সকালবেলা চলে আসিস বলা হলো। আমি শুধু শান্তিনিকেতন কথাটা শুনেছিলাম বলে একটা লাল বাটিকের শাড়ি পরে চলে গিয়েছিলাম, এবং যাবার পথে কাঠচাপা ফুল পড়েছিল, সেটা নিয়ে নিলাম, কারণ আমি ফুল লাগানোটা আমাদের মধ্যে একটা ছিল, তো আমি সেটা কুড়িয়ে নিলাম। তারপরে ওখানে গিয়ে দেখলাম আমার চেনা চেনা লোকেরা সত্যি এসেছেন, নীলিমা সেন, সুপ্রিয় ঠাকুর, এরা সবাই আছেন। তো আমাকে বলা হলো রবীন্দ্রনাথের বর্ষার গান উনি গাইবেন, তো কি কি গান গাইবেন শুনে নিয়ে আমি একটু পাশে একটা জায়গায় বসে একটু লিখে ফেললাম। বাংলার লেখাটা আমার কাছে খুব স্বতঃস্ফূর্তভাবে আসতো, চিরকাল এসেছে, এখনো লেখালেখি করি। প্রথম সেই দিনটা মানে তোমার অনুভূতিটা কি ছিল? আসলে না, আমার না, আমি নাচতাম বলে আমার কোনো স্টেজ ফ্রাইট ছিল না। আচ্ছা আচ্ছা, ফলে ওরকম একটা, সেটা পঙ্কজদা বুঝতেও পেরেছিলেন যে তোমার মধ্যে এটা এই কনফিডেন্সটা আছে, সেই কারণেই তিনি। তো আমি ওখানে গিয়ে, আর যিনি ফ্লোর ম্যানেজার, যারা ক্যামেরাম্যান, তারা খুব আলাপ করে নিলেন, একটুখানি অল্প মেকআপ করে, আমি বললাম আমি বেশি সাজি না, অল্প মেকআপ করে
বসে পড়লাম ফুলটা লাগিয়ে। তো এরকমই সাজতাম চিরকাল, যেরকম এখনো সাজছি সেরকম বসে পড়লাম। এবং খুব সহজভাবে আমার এলো, আমি কি করে এলো আমি তোমাদের বলতে পারবো না। সেই জন্য আমি মানে ওইখানে আমার কোনো জড়তাই কাজ করে, মানে ক্যামেরা খুব ফ্রেন্ডলি, মানে তুমি ভাবছো শোনো এখন তো আমি বলি যে আমি সারা জীবন সবচেয়ে বেশি কথা বলেছি ক্যামেরার সঙ্গে। একদম হ্যাঁ, কারণ এত বছর ধরে আর কার সঙ্গে কথা বলেছি, মানে বরের সঙ্গে অতদিন কথা বলিনি যতবার আমি ক্যামেরা ফেস করেছি। আচ্ছা, আর ওই বাক্সতে একটা কথা বলি, আমি একবার তখন আমাদের টালিগঞ্জ থেকে মিনি বাস সবে চালু হয়েছে, তো একটা মিনি বাসে করে আমি যাচ্ছি। একটা বাচ্চা তার মার সঙ্গে কোনো একটা জায়গা থেকে উঠেছে, উঠে মা পেছনে বসেন, বাচ্চাটি আমার পাশে বসলো, অবাক এরম করে করে দেখছে আমাকে। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে কাছে ঘেসে আমাকে এরম 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 করছে। তখন আমি ওর দিকে তাকিয়ে বললাম কি, আরো ভয় পেয়ে গেল। তারপরে বললো, তুমি আমাদের বাড়ির বাক্সটায় ঢোকো কি করে? খুব সুন্দর প্রশ্ন। ওর মা তাড়াতাড়ি বলছেন, এই কি বলছো? আমি না ছেড়ে দিন, ওকে আমার সঙ্গে কথা বলতে দিন। তো এরকম আর কি, মানে সেই বাক্সে ঢোকাটা একটা ব্যাপার ছিল। আর তখনকার বাচ্চারা তো এত পাকা হতো না, সরলতা তাদের মধ্যে ছিল। একদমই তাই। আচ্ছা, এই যে প্রথম দিনটা তোমার তুমি তো তখন নিশ্চয়ই বিবাহিত নন, না না, একেবারে বাড়ি থেকেই আসছো, তো বাবা মা বা তোমার ফ্যামিলির তখন অনুভূতিটা কি ছিল যে ফার্স্ট টাইম? আমি আমার বাবার কাছে বড় হয়েছি, আমি সেপারেটেড প্যারেন্টে বড় হয়েছি। আমার মা চলে গেছে তখন আমার 15 বছর জন্মদিন হবারও আগে, মানে ওই 14+15 হবে এরকম সময় মা চলে গেছে। ফলে আমি সিঙ্গেল প্যারেন্টে বড় হয়েছি, বাবার কাছে বড় হয়েছি। বাবাই আমার মা বাবা দুজন ছিলেন। এবং ওইটা যখন শুরু করলাম বাপিরই বেশি উৎসাহ ছিল। এক একদিন বাবা আর যাবো না, মানে যখন চাকরিটা শুরু, মানে যখন অ্যানাউন্সমেন্ট এসে গেছি তখন আমি তো বাবা আবার যেতে হবে। তো এক একদিন বাপি থাকতেন, একদিন মানে ফ্যাক্টরি থেকে ফোন করতেন, তুমি কি তৈরি হয়েছো, তুমি কি যাচ্ছ? তিনি চিন্তা করতেন যে তোমার ছেলে মানুষ। হ্যাঁ, কিন্তু হ্যাঁ ওই ছেলে মানুষটা আমার ছিল যে না গেলে হবে না। কিন্তু তখন তো অ্যানাউন্সমেন্টের সময় ট্রান্সমিশন তো আমাকে করতেই হবে, কাজে যাব না ভাবলে হবে না। কিন্তু এবার একটু টেকনিক্যাল জায়গায় আসি। ধরো সেই সময় যে অ্যানাউন্সমেন্ট করা হতো সেটা কি টোটালটা লাইভ হতো? পুরোই লাইভ হতো, মানে অ্যানাউন্সমেন্ট চিরকালই লাইভ হয়েছে। অ্যানাউন্সমেন্ট কোনোদিনই আমাদের মানে সব এই যেদিন আমি শেষ করেছি সেদিন অবধি আমাদের লাইভ হয়েছে। আমি প্রথম কম্পেয়ারিং করি লাইভ 15th অগস্ট, এইটুকুনি আমাদের ছোট্ট স্টুডিও, রাধা স্টুডিওর মধ্যে ছোট্ট স্টুডিও, একদিকে অ্যানাউন্সার ডেস্ক, একদিকে নিউজ ডেস্ক, একদিকে লাইভ প্রোগ্রাম হবে নাচের, একটা কোনায় দাঁড়িয়ে আমি সেটার কম্পেয়ারিং করছি। সেই দিন আমার একটুখানি মুখের মধ্যে দূর দূর করেছিল যে একদম তো লাইভ হবে, ওইটা তো রেকর্ডিং ছিল। সেই দিনটা একটুখানি মনে হয়েছিল। কিন্তু যেহেতু সেই সাবজেক্টটাও আমার সাবজেক্ট নাচ, এবং আমার গুরুমা তিনি নাচবেন, এবং আরেকজন জিতেন্দ্র সিং, তার সঙ্গেও আমি নেচেছি। তো পূর্ণিমা ঘোষ এবং জিতেন্দ্র সিং এর নাচ ছিল। তো সেইটা আমি মনে হতো সবসময় যে আমি তো চেনা পরিবেশের মধ্যেই রয়েছে। তো তুমি কি ভেবে, মানে কিছু কি ভেবে বড় হয়েছিলে যে না আমি একজন ভালো ডান্সার হব বা আমি প্রফেসর হব, কিছু একটা কি এরকম পরিকল্পনা ছিল? না, একটা সময় অবধি ডান্সার ভেবেছি, কিন্তু তারপরে আমি ভাবতাম, যখন কলেজে উঠলাম এবং কলেজে মাস্টারমশাইদের দেখতাম, এবং যারা যেমন নবনীতাদির কথা বলছি, নবনীতাদিকে দেখেছি পরে তখন আমি ভাবতাম আমাকে ওরকম প্রফেসর হতে হবে, অধ্যাপক হতে হবে। এবং ওরকম মানে আমি কিন্তু সেটাই শেষ অবধিও ভেবেছিলাম। মানে আমি যখন ওরা আমাকে বলছেন তুমি অ্যানাউন্সমেন্টের জন্য এবার অ্যাপ্লাই করো, আমিও তখন বলছি না না, আমি এখানে আসবো না, এখন আমার পড়াশোনা বাকি, অন্য কিছু হতে হবে। কিন্তু ওই যা হয়, একবার আলোর বৃত্ত ঘিরে ধরলে তো, আর তাছাড়া সত্যি ভালো লাগতো কাজটা করতে। একদমই তাই। তারপরে একটা কি মানুষজন চিনতে পাচ্ছেন, সেটারও একটা অন্য অনুভূতি, বড় একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তোমার এই যে এগুলো একটা খুব ভালো লাগার মধ্যে দিয়েই তাহলে গেছো, এটা অসাধারণ জার্নি। আর এই জার্নিরই আরো অনেক ছোট ছোট মজার গল্প, আর সবটাই যে মজা তা কিন্তু নয়, প্রত্যেকের জীবনের লড়াই থাকে, সেই লড়াইয়ের গল্প অবশ্যই চৈতালিদের মুখ থেকে শুনবো। তার জন্য একটু অপেক্ষা।
ফিরে এলাম বিরতির পর, এবং বিরতিতে যাওয়ার আগে চৈতালিদির কাছ থেকে বেশ কিছু মজার গল্প শুনেছি, মানে কেরিয়ার শুরুর দিককার গল্প। কিন্তু তোমার কাছে যেটা এখন আমার প্রশ্ন, ধরো তোমার ছোটবেলাটা, সেই সময় তো তুমি ভেবে রাখোনি যে, তখন তো কোনো আইডিয়া ছিল না এই কনসেপ্ট সম্পর্কে, তো তুমি যেটা বললে যে আমি ভাবতাম অধ্যাপিকা হব বা এরকম, কিন্তু ফ্যামিলির মানে একটা চাপ অনেক সময় থাকে যে, যেহেতু ধরো তোমাকে নাচ শেখানো হচ্ছে, শান্তিনিকেতনের একটা ধারা রয়েছে, যে বাবা মায়ের কোনো বিশেষ কোনো প্রায়োরিটি ছিল না, আমার উপর কিছু চাপিয়ে দেওয়া হয়নি। আচ্ছা, আমার যেটুকুনি করতে ভালো লাগতো সেটুকুনি আমি করতাম। মা আর্টিস্ট ছিলেন বলে মা আমাকে পাশে বসিয়ে নিজে যখন ছবি আঁকতেন তখন আমাকেও একটা কিছু দিয়ে আঁকা প্র্যাকটিস করাতেন, তারপরে ওই প্লাস্টার অফ প্যারিস দিতেন, কিছু গড়তে দিতেন। কাজেই ওইটাও আমি একটু একটু শিখেছিলাম, যেটা আমার পরবর্তীকালে কাজে লেগেছিল। আরেকটা জিনিস মা করতেন ভীষণ, যেটা ওই লড়াই করতে হতো মার সঙ্গে, সেটা হতো ভীষণ ভাবে স্কিনের চর্চা করতেন, ত্বক চর্চা। সেটা আমার পরবর্তীকালে কাজে লেগেছে। আমি কিচ্ছু করি না, কিন্তু এখনো অব্দি কিছু করি না। সেটা কোনো মানে কৃতিত্বের কথা না, করাই উচিত, কিন্তু আমার ভীষণ আলসেমি তাতে। মা যে চর্চাটা করেছিলেন জোর করে করে, মানে আমার চোখ দিয়ে জল পড়তে সর মাখাচ্ছেন। আরেকটা জিনিস করেছিলেন যাতে হাঁটা সুন্দর হয়। আমরা তখন হাজারের একটা বাড়িতে থাকতাম, সেটার বারান্দায় উনি চকের দাগ, মানে ওই যেরকম ভাবে একা দোকা খেলে খড়ির দাগ, সেরকম নয়, এটা স্ট্রেট লাইন চকের কেটে দিতেন, সেখান দিয়ে হাঁটতো। আর তখন তো আমি র্যাম্প জানি না, না আমার সেটাতেও রাগ হতো যে এটা কি করায় কাজ, মানে তো যাই হোক, তার মধ্যে দিদি আমাকে ওরকম ভাবে হাঁটতে হতো। পরে আমি যখন ক্যাটওয়াক দেখেছি যে তো এরকম ভাবে মা তো ওরকম শিখিয়েছিলেন, হ্যাঁ সোজা, মানে এমনিতেই নাচ শিখলে মানে রিজু, মানে সোজা থাকার একটা ব্যাপার থাকে, তার সঙ্গে ওরকম হাঁটা শেখাতেন আমাকে। দেখো কি অদ্ভুত আধুনিক চিন্তা ভাবনা আমার কাজে লেগে গেছে পরবর্তীকালে। দেখো নিজে থেকেই তৈরি হয়েছে। আর কি রাগ করতাম, কি লড়াই করতাম মার সঙ্গে, মানে এগুলো কেন আমাকে দিয়ে করাচ্ছ। আমার মানে মনে হতো যে সময় নষ্ট হচ্ছে, আমি একটু গল্পের বই পড়ে নিলে আমার ভালো লাগতো, কিন্তু ওইগুলো সব করাতেন আমাকে জোর করে করতেন। তো এই জায়গাটা যখন ভ্যাকেন্ট হয়ে গেল, যখন খালি হয়ে গেল, তখন তো খুব মুশকিলে পড়লে। মানে তোমার জীবনী থেকে তুমি একটা বই লিখেছো, সেই বইয়ের কিছু কথা থেকে তো একটা মুশকিল নিশ্চয়ই হয়েছিল। আর আসলে আমার তখন যখন 14 বছর বয়স, তখন আমি বুঝতে পারছিলাম যেটা হবে সেটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার। একটা 14 বছরের মেয়ে বুঝতে পারছে, আর থার্ড পারসন, এবং তাকে আমি মামা বলতাম, তিনি আমাদের সঙ্গে থাকতেন। এই যে একটা তৃতীয় ব্যক্তি আসছে এবং একটা তুমি বিভাজন হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমি একটা, আর মেয়েরা তো একটু তাড়াতাড়ি বড় হয়, ফলে সে বুঝতে পারে। এবং আমি বাবাকে দেখতে পাচ্ছি যে একটা অসুবিধাতে আছেন, কষ্টতে আছেন, ফলে সেই কষ্টটা আরো বেশি ছিল। যখন চলে গেলেন তার কষ্টের চেয়েও কষ্টটা আমার কেন হতো, বাবার জন্য কষ্ট হতো ভীষণ ভাবে, কারণ বাবা যতটা কষ্ট পেয়েছিলেন সেইটা মানে মারাত্মক। হ্যাঁ, তো এইরকম লড়াই তুমি যে বারবার বলছো, লড়াই আমার জীবনে ফিরে ফিরে এসেছে। তো এরপর ধরো যে জার্নিটা তোমার শুরু হলো কেরিয়ারে, সেটা সেখানে সকলের সঙ্গে মানিয়ে নেওয়া, বা আমাদের ক্ষেত্রে এখন অনেক শোনা যায় যে কর্পোরেট সেক্টরে তো সমস্যা থাকেই, মানে যেটা বলো কর্পোরেট কালচারে যে একজন আরেকজনকে টেনে ধরা, কর্মক্ষেত্রে থাকবেই। পঙ্কজ একটা কথা বলতেন, সেটা হচ্ছে, বারবার ফিরে আসছি পঙ্কজার কথায়, পঙ্কজা একটা কথা বলতেন যে, বুঝলে যত দেখবে মানুষের অসুয়া তৈরি হচ্ছে, তত বুঝবে তোমার নাম হচ্ছে, পরিচয় বাড়ছে। হ্যাঁ, তো ওইভাবেই অ্যাকসেপ্ট করেছি। আরেকটা কথা, আরেকবার ওরকমই একটা কোনো ঘটনা আমার ভীষণ, তখন মানে অল্প বয়সে ভীষণ কান্না পেয়েছে, কথায় কথায় কান্না পেত। তো বিভাস চক্রবর্তী আমায় বললেন একদিন যে, তুমি সমুদ্রে স্নান করেছো কখনো? আমি বললাম হ্যাঁ, বাপির সঙ্গে, আমি ক্যাজুয়াল, হ্যাঁ প্রত্যেক বছর তো আমরা যাই সমুদ্রে। তো সমুদ্রের ঢেউ কি করে সামলাও? তো আমি বললাম, ছোট ঢেউ হলে এরকম লাফিয়ে উঠি, আর বড় ঢেউ হলে মাথাটা এরকম নিচু করে নি। উনি বললেন ঠিক ওইরকম ভাবে কানের ভেতর দিয়ে ওই পাশে, মানে এক কান দিয়ে আরেক কানে বার করার কথাটাও তুমি ভাববে না। এই জায়গাগুলো থেকে থাকতে থাকতে কখনো ফিল্মের অফার পেয়েছে? হ্যাঁ, আমি তো মানে সিরিয়াল প্রচুর করেছি। মানে তোমার ওই কম বয়সটা, ওই পিরিয়ড না, ওই পিরিয়ডে হ্যাঁ দু একবার ফিল্মের অফার পেয়েছি, কিন্তু
কি হয়েছে, টেলিভিশনে আমাদের কিছু বাধ্যবাধকতা ছিল, কিন্তু চাকরি করতে না তখন তো একদম। হ্যাঁ, পরে প্রসার ভারতী হওয়ার পরে একটুখানি সেটা শিথিল হলো, তখন আমরা বাইরে কাজ করতাম। শাশ্বতী আমার আগের থেকেই কাজ করে, আমি একটু পর মানে আমি একটু ছিলাম যে না আমার অফিসের কাজটা সামলাতে হবে, তাই আমি একটু পরে শুরু করেছি। কিন্তু প্রথম দিকে আমাদের ভীষণভাবে স্ট্রিক্ট ছিল যে যা আমরা বাইরে কাজ করতে পারতাম না। তো এই যে তোমার বিয়ের লাভ লাইনটা কিভাবে শুরু হলো? লাভ লাইনটা শুরু হয়েছিল, আমি যে বাড়িতে থাকি এখনো থাকি, তখনও থাকতাম আমার বাবার সঙ্গে, সেইটা রাজার মাসির বাড়ি। রাজা এই থেকে স্কুল হোস্টেল থেকে আসতো, তখন মানে আলাপ হলে গপ্প টপ্প হতো আমাদের সবাই মিলে ওই বাড়িতেও। আমার পরে তারা আমার ননদ ভাসুর হয়েছে, কিন্তু তারা সবাই তখন আমার বন্ধু ছিল, তো আমাদের আড্ডা হতো। তো সেই থেকে পরিচয়, সেই থেকে তারপরে আরেকটা জিনিস হয়েছিল আমাদের দুজনেরই, আমরা দুজনেই যেহেতু ব্রোকন ফ্যামিলি থেকে এসেছি, তাই আমাদের বুঝতে নিজেদের সুবিধা হয়েছিল। সেটা কি শোনা যেতে পারে? সেই গল্প সবাই জানে যে রোবের্তো রোসেলিনি এসেছিলেন দেশে ছবি করতে, বাবার সঙ্গে হরিশচন্দ্র দাশগুপ্তর সঙ্গে কাজ করবেন এরকমই ঠিক ছিল। সেই সময় মার সঙ্গে সোনালী দাশগুপ্তর সঙ্গে রোবের্তোর প্রেম হয় এবং আলাপ হয় এবং ওরা চলে যান। এবং সে সময় ভারতবর্ষের প্রাইম মিনিস্টার জওহরলাল নেহেরু, সেটাতে আমরাও খবরে পড়েছি, খুব খ্যাতনামা কাগজে কয়েক মাস আগে বোধহয় বছর জওহরলাল নেহেরু তাতে সাহায্য করেছিলেন চলে যেতে। আসলে ইন্দিরা গান্ধীর সঙ্গে মা পড়তেন শান্তিনিকেতনে বলে ওই যোগাযোগটা তৈরি হয়েছিল। দেখো, সব জিনিসেরই তুমি পজিটিভ দিক নেগেটিভ দিক দেখতে পারো। হ্যাঁ, নেগেটিভ তো নিশ্চয়ই আছে, সেটা নিয়ে আমি আলোচনা করতেই চাই না। আমার সবসময় মনে হয় কি জানো দেবযানী, যে আমি তো তার জায়গায় দাঁড়িয়ে দেখিনি। আমি কাউকে কখনো, এটা আমার জীবনের একটা মটো বলতে পারো, আমি কখনো কাউকে সমালোচনা করি না, কখনো সমালোচনা করি না, কারণ আমার মনে হয় আমি তো তার জায়গায় দাঁড়িয়ে দেখিনি। কই তোমাদের মধ্যে তো ছাপ ফেলেনি লোকে, যেটা এটা কিন্তু একটা প্রশ্ন হয় না, কিন্তু আমরাও কিছুদিন আলাদা ছিলাম। সেটা আবার তো তোমাদের মাত্র 6 বছর, কোনো ব্যাপার নয়, ওটা কোনো ব্যাপার না। আবার ফিরে তোমাদের কাছ থেকে তো শেখার, এটা আমি এই জায়গাটাতেই ফিরবো। তো আমার আরো দুটো ভয়ঙ্কর ঘটনা আছে জীবনে, সেগুলো বলবো। দিদির আমি প্রথমেই বলেছিলাম যে দিদির জীবনটা দেখতে যেরকম ছবির মতো মনে হচ্ছে, আহা কি সুন্দর উচ্চতায় তিনি ছিলেন, কি সুন্দর লাইফটা, একেবারেই তা নয়। তার লড়াইটা সত্যিই খুব কঠিন, আর সেটা একদম ভেতরের গভীরের লড়াই। তারপরেও তিনি সবটাকে জয় করে আমাদের মধ্যে হাসি মুখে আমাদের একটা ট্রেন্ড সেট করে দিয়েছেন। তো আমরা সেই চৈতালি দিকে নিয়ে তার লড়াইয়ের আরো খুব খুব গভীর কথা নিয়ে, কিছু ক্ষত নিয়ে ফিরছি ছোট্ট বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। এবার সরাসরি চৈতালিদি তোমার সেই জায়গাটাতেই আসছি, যে তুমি বললে না যে আরো গভীর ক্ষত রয়েছে। হ্যাঁ, সেই ক্ষতটা থেকে আমি, যদি কোনো ক্ষত থেকে আমি বেরোতে না পেরে থাকি, তাহলে সেই ক্ষত থেকে বেরোতে পারিনি। সেটা হচ্ছে যে বাবা আমাকে এরকম একটা চারিদিক থেকে ঘিরে রেখেছিলেন, সেই বাবা হঠাৎ একদিন চলে যান। এবং হঠাৎই বলবো, তার কারণ হচ্ছে যে তার আগে সেটা একটা রবিবার ছিল, এবং রবিবার সকালে আমাদের সব বাঙালি বাড়িতে যা থাকে লুচি তরকারি, লুচি সাদা তরকারি। হ্যাঁ, তো বিরসা বিলবো মানে রিভু, রাজা, বাপি খেতে বসেছেন, সবাই চারজনে খাচ্ছে। আমি রান্নাঘর থেকে লুচি করে করে তরকারিটা আগে বানানো হয়ে গেছে, লুচি করে করে এনে দিচ্ছি। দেখছি বাপি সেদিন অন্য দিনের তুলনায় অনেক বেশি কথা বলতেন, রাজাকে বোঝাচ্ছেন এখন উনি বেরোবেন। তো আমি একবার আশ্বাস বলল, কালকে এত বৃষ্টি হয়েছে, তুমি আজকে বেরোবে? তো উনি কোনো উত্তর দিলেন না। রাজাকে বোঝালেন যে ওর কোন বন্ধু, খুবই একজন বন্ধু, সনৎ কাকু বলতাম, তার বাড়ি কোথায় বেহালায় নতুন বাড়ি নিয়েছেন, সেইখানে যাচ্ছেন, সেখানে কাটাবেন দিনের বেলাটা, কাটিয়ে ফিরবেন, এসব গল্প টল্প, এবং ডিটেলে বলছেন কোথায় বাড়ি। আচ্ছা, সবটা বুঝিয়ে যাচ্ছে। এটা পরে আমি মানে আমরা ভাবতে গিয়ে দেখেছি যে ওইগুলো তত কথা তো ভাবে বলেন না, কিন্তু ওইটাও বলেছেন যে কোথায় বাড়িটা, ওই ইত্যাদি ইত্যাদি ডিটেলসে। তারপরে উনি এসবের পরে উনি বেরোলেন। আমি বললাম, ছাতা নিয়ে যাচ্ছ, কিন্তু বৃষ্টি হতে পারে। তো ছাতা নিয়ে গেলেন। এরকম ভাবে চলে যাওয়া, ঠান্ডা মাথা একটা লোক বেরিয়ে গেল, না কিছু নেই।
তুমি প্রতিদিন আশা করতে যে আজকে হয়তো ফিরে আসবেন বা কোনো, সেটা আমি কিছুদিন আগে অবধিও ভাবতাম, এখন তো আর সেটা ভাবার, এবার 2026-এ গিয়ে 100 বছর হবে, কাজেই এখন তো আর আশা করার কোনো মানে হয় না। কিন্তু এটা একটা বিরাট ক্ষত। তারপর যে মা আমাদের ছেড়ে গিয়েছিলেন সেই মায়ের সঙ্গে পরে আমার যোগাযোগ হয়, এবং সেই মাকে একদিন, সেটা একটা হচ্ছে, আমি সেদিন, তখন বাবা রয়েছেন না? বাবা নেই তখন, বাবা চলে যাবার পর, বাবা চলে গেছেন 86-এ, আর এটা আমি 91-এর কথা বলছি। সেদিন আমি সাপ্তাহিক আমরা লাইভ হতো। কিন্তু প্রশ্ন করছেন, এই যে তুমি টিভিতে তুমি এক পরিচিতি তোমার আসলো, এত ফেমাস হলে, মা কখনো যোগাযোগ করেছিলেন সেই সময় যে তোমাকে টিভিতে দেখা একবার করেছেন, কিন্তু মানে দুবার চেষ্টা করেছেন, কিন্তু আমার সঙ্গে মানে বিয়ের সময় যোগাযোগ করবার একবার চেষ্টা করেছেন, কিন্তু বাপি পছন্দ করতেন না বলে আমি কখনো যোগাযোগ করিনি। একবার মা একটা ফোন করলেন, সেটা আমি বাপিকে বললাম যে উনি, মানে মা করেননি, একজন বলল যে এরকম ও যদি কিন্তু অসুস্থ, তখন আমি বললাম মা অসুস্থ, এর মধ্যে একদিন ফোন করেছে, আমি ধরিনি, কিন্তু বাপি বললেন হ্যাঁ এখন তো বয়স হয়েছে, হয়তো চাইছে তোমাকে, এরম বললেন। সেটা উনি মন থেকে যে মানেননি বা আমি কিছুই কিন্তু জানি না, তাই জন্য উনি বলেছেন বলেই আমি যোগাযোগটা করেছি, তার আগে অবধি কিন্তু আমি কখনো যোগাযোগ করিনি। তো যাই হোক, তারপর সেই সময় তো যোগাযোগ হয়েছিল। তো ওই সাপ্তাহিক সেদিন রেকর্ডিং হবে, কোনো একটা কারণে লাইভ করতে পারবো না, রেকর্ডিং হবে। হ্যাঁ 91। তো আমি মেকআপ হয়ে গেছে, মেকআপ রুমে ফোন, আমাদের আসলে ফোন দেওয়ার কথা হতো না বাইরে, মানে বাইরে থেকে ফোন আসলে। তো কিন্তু ওই নিহার যে ছিল ফোন, মানে ফোন যে দেবে আর কি, তো অপারেটর, সে বলছে বারবার করছেন, ওকে ফোনটা দিন, অন্তদাকে বললেন। তো অন্তদা বললেন যে, অন্তদাস বললেন যে তোমার কিন্তু তখন থেকে ফোন আসছে, দেখো, মানে বারবার করছেন একজন ভদ্রমহিলা। তো আমি ধরলাম, তখন রাখি মামি বলে মাদের পাশে থাকতেন, উনি বললেন যে তোমাকে কিন্তু এক্ষুনি আসতে হবে, তোমার মা খুব অসুস্থ। আমি একটু সময় নিয়ে বললাম একটাই কথা আমার জিজ্ঞেস করা আছে, আছেন না চলে গেছেন? আমার মানে আমার প্রচন্ড, আমি শক্ত হতে পারি, মানে সময় সিচুয়েশন আমাকে ভীষণ শক্ত করে দিয়েছে। তো একটু উনিও চুপ করে থেকে বললেন নেই। তখন আমার তো সাপ্তাহিক তো যাবে, শনিবার তো যাবে, কি করে আমি, মানে তখন, তারপরে যাই হোক আবার আমার বন্ধুরা আমাকে সাহায্য করলো, চলে যা, আমরা দেখছি, ট্যাক্সি ওরা ডেকে দিল একটা, কারণ রাজা তখন একটা এডিটিং এ ছিল, আর ফোন করে যোগাযোগ করবো কি, এডিটিং রুমের তো নাম্বারও জানি না। তো ওরা বললো আমরা দেখছি কোন এডিটিং আছে বল, আমরা গিয়ে ওখানে খবর দেবো, আর তুই চলে যা, আমরা এটা ব্যবস্থা করবো, কিছু না কিছু ভাবে কেউ একটা করে দেবে, বেশি ক্লিপিং যাবে, একটু একটু বলতে হবে, করে হয়ে যাবে। তো আমি গেলাম, মা পড়ে রয়েছেন, আমার যে বোন মানে সহদরা, কিন্তু ওর বাবা অন্য, তো সেও এসে গেছে, আমিও এসে গেছি, পড়ে রয়েছেন। এবং তারপরে তো একটা বিরাট কাণ্ড, এবং যেহেতু আমার এত নাম আছে, নাম, তাই জন্য সমস্ত কাগজে তখন লেখা হচ্ছে যে চৈতালি দাশগুপ্তর মা, এরকম বললেন, আলিপুরের বাড়িতে হ্যান ত্যান। তারপরে আমাদের বন্ধু ছিলেন সন্ধি মুখার্জি, এমনিতে আমাকে বলা হচ্ছিল না রিপোর্ট কি, তো সন্ধিকে আমি বললাম আমাকে বলতেই হবে তোমার রিপোর্ট কি। তো উনি বললেন হোমিসাইড, কেউ মেরে গেছে। কি করে সম্ভব? তার কোনো সুরাহা হয়নি। তো তোমাকে তো আজকেই থামাতে পারছি না, কারণ এটা সম্ভব না। তোমার কি বলবো, একদম রহস্যাবৃত একটা, মানে ঠান্ডা রক্ত বয়ে যাওয়ার মতোই একটা গল্প, যদি এর ভেতরে ঢোকা যায়। কিন্তু আমি ওইভাবে না ঢুকলেও এবার চলে আসবো তোমার পাটে, আর সেই পাটে আসবার জন্য আমাকে যেটা করতে হবে, আমাদের দর্শকদের এবং আমাদেরকে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। কারণ হচ্ছে ঠিক আগামীকাল সন্ধ্যে 7:30 পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে চৈতালিদির তার বাকি জীবনের যে ঘটনাগুলো রয়েছে, এবং সেটাও যে খুব একটা সোজা সহজ নয়, সেটা আর বলার অপেক্ষা রাখে না, তা শোনার জন্য। আর তার কারণে আপনাদেরকে একটু অনুমতি নিচ্ছি, আজকের মতো আমাদেরকে চৈতালিদিকে ছাড়তেই হচ্ছে। আগামীকাল ঠিক সন্ধ্যে 7:30 ঠিক এই সময় আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে চৈতালিদিকে নিয়ে। নমস্কার। আজকের রূপসীতে আবারও আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবযানী।
ঠিক 24 ঘন্টা অপেক্ষার শেষে আমরা আবারও ফিরে এসেছি আমাদের চৈতালি দিকে সঙ্গে নিয়ে। নমস্কার করি। দিদির বইটা হচ্ছে চৈতালি কেয়ার কথা, এবং সেই চৈতালি কেয়ার কথায় যে কি আছে আজ খানিকটা আজ করতেই পাচ্ছেন যে আমরা কি নিয়ে শুনতে চলেছি বা কি রকম ধরনের কথা, একেবারে রহস্যাবৃত। এবার আসছি তোমার শ্বশুর বাড়ির লাইফে। রাজাদার সঙ্গে তোমার আলমা ছোটবেলা থেকে, সেটা বললে, তারপরে তোমার বিয়ে, এবং এই বিয়ের জার্নিটাও কিন্তু সেটা কিন্তু যথেষ্ট লড়াই আর কি, মানে সেখানে তোমার সংসারটা কিন্তু তোমারই হাতে একদম। বাবাকেও নানা রকম বাবাকেও শাসন করতাম, এমন শাসন করতাম যে হঠাৎ দেখি মানে বাবার একটা বিরাট আড্ডার গ্রুপ ছিল, সব কবি সাহিত্যিকরা আরো সব আসতেন। তো একদিন দেখি দরজা খুলেছে, অফিস যাবো, হাত দেখ তৈরি হয়েছে, অফিস যাব, তার মধ্যে দেখি দরজা খুলে দেখি শক্তি চট্টোপাধ্যায়। আমি বললাম এখন, প্রথমে মুখ দিয়ে বেরিয়ে গেল চট্টোপাধ্যায়কে বললেন কি করব বলো বৌমা, উনি আমায় বৌমা বলতেন, কি করব বলো বৌমা, তুমি তো রাত্রিরে আড্ডা বন্ধ করে দিছো। আমি তো বন্ধ করি না, তোমার শ্বশুর বলেছেন যে, হরিদা বলেছেন যে রাত্রেবেলা বসা যাবে না ওইসব নিয়ে। কিন্তু তো দেখা করতে আমায় আসতেই হবে, তাই আমি সকালে এসেছি। আমি আর কি বলবো, হ্যাঁ এসব এরকম হলো টলো। তারপর ব্রেকফাস্ট খেলেন, মানে আয়োজনটাও তো করতে হতো তোমাকে। হ্যাঁ, সবটাই করতে হতো। তখন আমি তাদের করে ব্রেকফাস্ট করলাম, খেলেন টেলেন, তারপর আমাকে বললেন চলো তোমাকে, আমাদের না অফিস থেকে পিক আপের জন্য কোনো গাড়ি দিত না, কিন্তু ড্রপিং দিত, অত রাত্রেবেলা তো কত রাতে ফিরতাম। তো আমাকে উনি তখন সাদানগরের মোড়ে মানে ওইখানে গিয়ে আমাকে মিনি বাসে তুলবার আগে আমায় বলছেন, আমাকে হাত ধরে পার করলেন, করে বলছেন যে আমি একটু মীরার সঙ্গে কথা বলতে, মানে আমাদের যিনি ডিরেক্টর আছেন, এরকম ভাবে তো যাদের মুখ দেখা যায় তাদের তো এরকম ভাবে রাস্তাঘাটে ছাড়া উচিত নয়। তাছাড়া আমি তখন মানে সেটা উনি তখন জানতেন কিনা আমি জানি না, কারণ তখন আমি কনসিভ করেছি অলরেডি। তো সেই সময় আমি কিন্তু ওই মিনি বাসে এসে ট্রাভেল করি, আর আমাদের না কে দেখছে কি হচ্ছে ওইসব ব্যাপারই ছিল না, মানে ওগুলো ভাবিনি কখনো। কিন্তু কিরকম কথা শুনেছেন বাবা যে বলেছেন ওদের রাত্রেবেলা বসা যাবে না, তাহলে সেটা কিন্তু বুঝেছেন, এবং সেটা খুব ভালো করে বুঝে সকালবেলা আবার এসেছেন, সেটা মজার। হ্যাঁ, বুঝে আবার সকালে এসেছেন যখন আরো মুশকিল তোমাকে বেরোতে হচ্ছে। হ্যাঁ, এইখানে একটা প্রশ্ন থাকছে আমার, যে ধরো এই জায়গাটাতে মায়ের সাথে কি রাজাদার সম্পর্কটা পরবর্তীকালে ছিল? হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং। সেখানে আমি বলবো আমার শ্বশুরমশাই আরো অনেক বেশি উদার। সেটা হচ্ছে রাজা যখন সিনে কেমব্রিজে ভালো রেজাল্ট করলো, তখন বাবা বোধহয় বিদেশে ছিলেন, হ্যাঁ বাবা বিদেশে ছিলেন। তো বাবা যে সেক্রেটারি, তিনি এসে একদিন রাজাকে বলেন যে তোমার জন্য বাবা একটা রোমে যাবার টিকিট কেটে দিয়েছেন। ওই যে ওই রকম যে ভালো রেজাল্ট করেছে তার পুরস্কার হিসেবে উনি বাবার কাছে যাবার, এটা ভাবা যায়। এই হচ্ছেন হরিশরণ দাশগুপ্ত, মানে এত উদার মনের মানুষ আমি জীবনে খুবই কম দেখেছি। মার সঙ্গে দেখা করতে গেলেন, ওখানে অনেক দিন ছিল, প্রচুর দিন ছিল, এবং ওকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করেছে ওখানে মা বা ভাই বা বোন নয়, মানে ওদের রোবাতুর এবং মার একজন কন্যা সন্তানও ছিলেন, তাদের সব ভাব হলো, কিন্তু যিনি ইন্সপায়ার করেন তিনি রোবাতুর রসুলিনী। আমি তো মনে করি রাজার ছবিতে আসা, হ্যাঁ ওটা হয়তো জিনে ছিলই, কিন্তু ছবিতে আসার আসল ইন্সপিরেশন রোবাতুর রসুলিনী। খুব ভালো, সব কটা শুটিং এ ওকে নিয়ে যেতেন, যেখানে যেখানে যেতেন সব সময় ওকে নিয়ে যেতেন। এইটাও একটা ভাববার বিষয় যে কোথায় কোন সম্পর্ক কখন জোড়া লেগে যায় বলা যায় না, কিভাবে লাগে সেটাও বলা যায় না। তো এই যে কালচারটার মধ্যে ধরো তোমার ছেলেরা বড় হলো, তো তাদেরকে কিভাবে মানে তুমি ট্রিট করলে, কিভাবে বড় করলে, কতটা সময় দিতে পারলে? তোমরা খুব যে সময় দিতে পেরেছি তা না, দুজনেই তখন কাজ করছে, মানে আমাকে তো এরকম ভাবে আমার একটা ডিমান্ডিং কাজ, কখন যাই কখন ফিরি তার ঠিক নেই। তার মধ্যে রাজাও তখন প্রচুর কাজ করছে, ফলে ওদের যে খুব একটা সময় দিতে পেরেছি তা নয়। তুমি কিভাবে অ্যাসিস্ট করছো? হ্যাঁ, রাজাকে আমি রাজার যে ডকুমেন্টারি, মানে প্রথম দিকে ডকুমেন্টারি তো তখন সং ফর বিরসা, যেটা থেকে বিরসার নাম, সেইটা তো অনেক আগে, কিন্তু পরের দিকে যখন ও কিছু কাজ করেছে শান্তিনিকেতন নিয়ে, টেগস ড্রিম, আওয়ার ড্রিম, নন্দলাল বসুর
কে নিয়ে একটা ডকুমেন্টারি, সেগুলো অ্যাকচুয়ালি বাবা পেয়েছিলেন, কিন্তু এটা গো ড্রিম আউট ড্রিম যেটা বলছি রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার উপরে, এটা বাবা তখন অসুস্থ বলে আমরা এই কাজটা করি। এগুলোর সমস্ত স্ক্রিপ্ট করতাম। তারপরে ও যখন ফিকশন করতে শুরু করলো, ওর প্রথম ফিকশন থেকে কিন্তু আমি স্ক্রিপ্ট করি। বেশিরভাগ তখন কেয়া সেন নামে লিখতে হতো, কারণ দূরদর্শনে দেখায় তো চৈতালি দাশগুপ্ত হবে না, ওখানে চৈতালি দাশগুপ্ত তো হবে না, সেটা আমার স্ক্রিপ্টের নাম যেত কেয়া সেন। এবং ও এই যে হোমা পাখি বা আরো আরো সমুদ্রদাকে নিয়ে টিকটিকি এগুলো করে রেখেছে বলে তো আজকে দেখতে পাচ্ছে মানুষ। সত্যি তাই, থিয়েটারের কোনো কাজই তো রাখা নেই, এগুলো তো সত্যি ডকুমেন্টারি, এগুলো তো ভবিষ্যতেও কাজে লাগবে। হোমা পাখি তো তোমাদের চ্যানেলের জন্যই করা। আবার তোমার বুটিকের চিন্তা ভাবনাও রয়েছে, এটা একটা বড় জায়গা। গতকাল বারবার প্রশ্ন করছিলাম যে তোমরা কি খুব ভেবেচিন্তে সাজগোজ করতে, তা তো নয়, খুব ক্যাজুয়ালি তোমার এটা স্টাইল স্টেটমেন্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সাজের জন্য ওই আমার এক সময় মনে হলো মানুষকে সুন্দর করে সাজাবো, তার রুচি তৈরি করব, এবং আমি যেটা পদ্য পোশাকের পসরা বলি শ্রাবস্তীর, এবং বাংলা সাহিত্যকে আমি নিয়ে আসবো পরবর্তী প্রজন্মের কাছে। এটার ইচ্ছে থেকে কিন্তু আমার শ্রাবস্তীর শুরু। তার তো আমার তো 92-তে শুরু, তার মানে এবছর তো কত হবে, 33 হয়ে যাচ্ছে। তো এটা তো গেল তোমার ধরো কর্মজগতের বিভিন্ন দিক, এত কিছু সামলে বুটিক, অ্যাঙ্কারিং, তার পাশাপাশি লেখালেখি এবং সিরিয়াল এবং সংসার এবং রান্না, মানে রান্না তো আমি করতাম কিছুদিন আগে অবধি, আমি নিজেই করতাম রান্না। আমার বাড়িতে ছেলেরা সব, মানে আমি এবং আমার 2 ছেলে রাজা সবাই রান্না করতে ভালোবাসে। তারপরে আমার বাড়িতে দুটো ভীষণ ভালো মেয়ে এসেছে, 2 বৌমার মতো মানুষ হয় না, দুজনেই দারুণ ভালো। একজন তো অভিনেত্রী তোমরা জানোই, আরেকজন ডান্সার, ওখানে নিজে নাচ শেখায়, নাচের প্রফেশনাল ডান্সার, রিভুর বউ, কিন্তু মানুষ হিসেবে ওরা ভীষণ ভালো। এবার আসছি, ধরো তুমি যে জায়গাটাতে বললে যে তোমার লাইফের একটা আরেকটা পার্টও আছে যেটা একেবারে তোমার ব্যক্তিগত, তোমার এবং বলা যেতে পারে তোমার হাজবেন্ডের মধ্যে যে সম্পর্কটি টানাপোড়েন, সেই জায়গাটা, এই জায়গাটাতে আসছি কারণ এটা না একটু এত শর্টে শুনলে হবে না, এটাকে ওভারকাম করা, এটা একটা শেখারও ব্যাপার আছে। তো এই জায়গাটা আসতে গেলে একটু অপেক্ষা করতে হবে, তার জন্য একটু বিরতি দিয়ে দিতে হবে, ছোট্ট বিরতি। ফিরে এলাম বিরতির পর, এবং যে ব্যক্তিগত টানাপোড়েনের জীবনের সব থেকে একেবারে নিজের ইমোশনাল একটা পার্ট যেটা থাকে, সেখানেও কিন্তু খানিকটা অনেক সময় ঝড় ওঠে প্রত্যেকের জীবনে। তুমি সেই ঝড়টাকে অদ্ভুতভাবে টাইম দিয়েছো, আমরা সেই টাইমটা অনেক ক্ষেত্রে দেখতে পাই যে দেওয়া হচ্ছে না বা দিতে পারি না নিজেরাও। এখানে তোমার কাছ থেকে অ্যাজ এ গার্জিয়ান হিসেবেও শুনতে চাইছি, তুমি আমাদেরকে বলো যে কিভাবে তুমি ওভারকাম করেছো। হ্যাঁ, টানাপোড়েন তো সংসারে থাকেই, সেই টানাপোড়েনটা একটু বেশি মাত্রায় হয়ে গিয়েছিল, ঝড় উঠেছিল যাকে তুমি এক্ষুনি সুন্দর করে বললে, এবং একটা সময় রাজা এবং ছেলেরা ওই বাড়ি ছেড়ে চলে যায়। আচ্ছা, সেই সময় তুই সম্পূর্ণ একা হয়ে যায়। হ্যাঁ, তো কিন্তু ওই একটা বন্ধন কোথাও ছিল নিশ্চয়ই। ওরা যখন এক এক করে বম্বে চলে যাচ্ছে, তখন রাজা ফিরে এলো, এবং আমিও সেটা সুন্দর, তার আগেতেই বুঝতেই পারছিলাম যে আমাদের আবার এটা কি তোমাদের পার্সোনালিটি ক্ল্যাশ, মানে এত বড় বড় মানুষ একসঙ্গে থাকার ফল? না না, সেটা পার্সোনালিটি ক্ল্যাশ কোনোদিন হয়নি। মানে রাজা আমাকে আমার জায়গাটা দিয়েছে, আমি রাজাকে রাজার জায়গাটা দিয়েছি। এটা একটা তৃতীয় ব্যক্তির আগমনের ফল। আচ্ছা, সেটা আমারই দিক দিয়ে, এবং সেইখান থেকে বেরিয়ে আসতে আমার একটা লড়াই করতে হলো, মানে ভুল ডিসিশনটা থেকে আমাকে বেরিয়ে আসতে হলো। কিন্তু সেটা বেশি দিনের, মানে আমরা একসঙ্গে 6 বছর ছিলাম না, কিন্তু যোগাযোগ তো ছিল সব সময়, কারণ মানে বাচ্চারা ছিল, যাতায়াত করতো। এবং বিরসার পর যখন বিলবো চলে গেল, তখন আমাকে বললো, ওটাও আমি যারা চৈতালিকার কথা পড়েছেন তারা জানেন, আমাকে বললো যে তুমি দেখো, তোমরা দেখো, আরেকবার ট্রাই করো, ওই আমাকে বলেছিল। কিন্তু আমি বললাম হ্যাঁ ঠিক আছে চল। যার সঙ্গে আমি এত বছর কাটিয়েছি সেই মানে কলেজ লাইফ থেকে, তাকে তো আমি সবচেয়ে বেশি বুঝতে পারি, কাজেই আবার করে তাকে নতুন করে
পাওয়ার থেকে আলাদা আনন্দ রয়েছে, এবং সেটা বোধহয় খুব সুন্দর। কারণ তোমাদের এই যে সেকেন্ড জার্নিটা, এটা একটা যে গ্যাপ, একটা দরকারও হয় একটা সম্পর্কের ক্ষেত্রে, একটু তো অক্সিজেন আসতে দিতে হয়, তো সেটা বোঝা যায় যে সেটা কতটা দামি আমার কাছে বা আমি তার কাছে। তো এই স্পেসটা দেওয়াতে বোধহয় তোমাদের আরো একটা মজার জীবন শুরু হয়েছে, যেখানে নাতি নাতনি সব নিয়ে, বৌমা প্রত্যেককে নিয়ে তোমার ভরপুর সংসার। তো এই জায়গাটাতে একটা বেশ ভালো লাগছে। এবং এখানে একটু জানতে চাইছি যে সিরিয়ালে যে ধরনের ক্যারেক্টারগুলো তুমি প্লে করতে, সেখানের সঙ্গে এখানের সম্পর্কটা সেটা আমার ভীষণ ভালো লাগতো, কারণ যেরকম আমি সাজতে পারি না সেগুলো করেছো। হ্যাঁ, সেই একটা সুদর্শন একটা সিরিয়াল, এরও লম্বা টিপ, হ্যাঁ এই যে বেকা বেকা একটা ছিল, বেকা বেকা টিপে চকচকে লাগানো, ওরকম তো কোনোদিন করতে পারবো না, ওখানে করতে পারছি। তারপর ওই তারপর মানে নেগেটিভ তোমাকে ভেঙে চুরে একদম অন্য রকম বানিয়ে দিতে, মানে সব কটা বেশিরভাগ সিরিয়ালে বোধহয় একটা কোনো সিরিয়ালে আমি একটু ভালো মা হয়েছিলাম, তাছাড়া বাকি সব সিরিয়ালেই ওই ধরনের ক্যারেক্টার করেছি। লাস্ট যখন আমি গোয়েন্দাগিন্নি করছি তখন আমার খুব মজা, মানে সেটা একটা ক্যামিও রোল, কিন্তু আমার ক্যামিও করতে খুব ভালো লাগে। একটা টেলিফিল্ম করেছিলাম যেটাতে তখন বিলবো বম্বে যাবার আগে ও কিছু ওই গ্যাপে, মানে কলেজ স্কুল আর কলেজের গ্যাপে কিছু অভিনয় করতো, তাতে একটা ওর মায়ের রোল করেছিলাম। আচ্ছা, তো সেখান থেকে তোমার শুরু হয়েছে। আমি একবার দেখে নিই দিদি যে তোমার সম্পর্কে তোমার খুব কাছের একজন মানুষ তিনি কি বলছেন। নমস্কার, আমি পূর্ণিমা ঘোষ। আমি চৈতালি দাশগুপ্ত, মানে কে আর পুনুমা। আমি ওকে আমার বড় মেয়ে মনে করি। আমার বিয়ের 10 বছর পর আমার বড় মেয়ে হয়েছে। ততদিন ওকে এত বেশি ও কাছে ছিল আমার হাজব্যান্ডের। ওই জন্য ওকে আমরা মনে মনে ভেবেই রেখেছি এ আমাদের বড় মেয়ে, বলিও সবাইকে। আর চেহারাটাও খানিকটা একটু মণিপুরি ভাব আছে, তো সবাই বলে সত্যি কি না কি জানি, ওকে জিজ্ঞেস করে কথাটা। যাকে এই হচ্ছে কেয়া। ছোটোর থেকে ওকে আমি দেখেছি, ছোটোতে ওর মা যেভাবে ওকে যত্ন করেছেন, খুব কম মা কিন্তু সেমনি করে যত্ন করেছেন আমার মনে হয় না। এত স্কিন, চুল, সমস্ত জিনিস কিভাবে রাখা যায় সেইটা অঞ্জুদি, মানে ওর মাকে আমি অঞ্জুদি বলে রাখি, শিখিয়েছেন। কেয়া খুব ছোটোবেলাটা দারুণ করে মানুষ হয়েছে। আমার বাবার কাছে কেয়া নাচ শিখতে এসেছিলো, তখন আমিও ছোটো ছিলাম, বেশি বড় ছিলাম না, ছোটো ছিলাম মানে ইয়াং মেয়ে, কিন্তু আমার কাছে শিখতো না, আমার বাবার কাছে শিখতো। আমার তখন বিয়ে হয়নি। আমার বাবা ছাড়া ও নাচ করবে না, অন্য যদি টিচাররা আসতো কার কাছে শিখবে না, বাবার কাছেই শিখবে। তারপরে এইভাবে কেয়া বড় হলো, কেয়া স্কুল গেল, কলেজ গেল, তারপরে এলো আশ্রমের সঙ্গে। তখন আমি আশ্রমের সঙ্গে এসেছি, কেয়াকেও নিয়ে এসেছি। তখন কেয়া ইয়ং গার্ল, দারুণ সুন্দর, অ্যাট্রাকটিভ দেখতে। ওদের সব দলবল, আরও সব কেয়ার, সোহাগ, দোলন, এরা সব একসঙ্গে আশ্রমের সঙ্গে জয়েন করলো। আমরা একসঙ্গে রোজ রিহার্সাল করতাম। কেয়াকে কিছু বলতে হতো না, ওর কীরকম মণিপুরি একটা ঢংটা ওর নাচের মধ্যে, অঙ্গের মধ্যে। আপনারা কেউ জানেন না বোধহয়, বা তোমরা কেউ জানো না, ও কিন্তু খুব গ্রেসফুল ডান্সার। ও নিজের অন্য দিকে চলে গেল, ওর সেই জন্য ও ডান্সের দিকে আসতে পারলো না। যদি নাচের দিকে আসতো, ও কিন্তু খুব ভালো ডান্সার হতো আমার মনে হয়। এত তাল জ্ঞান, এত সুর, এত গ্রেস, মণিপুরি নাচের একদম অ্যাপ্রোপ্রিয়েট ওর সমস্ত কিছু ছিল। তারপরে আমরা আশ্রমের সঙ্গে এরকম প্রচুর নাটক করেছি একসঙ্গে। তাসের দেশে কেয়ার দহলানি পাঠ করতো। এখনও যারা করে সবাই বলে কেয়ার মতন কিন্তু হলো না। খুব অনেক ড্রামা করেছি আমরা, 9টা নাটক করেছি। কেয়া প্রত্যেকটাতে আমার সঙ্গে করেছে। যে কটা ডান্স ড্রামাতে আমি থাকতাম, আমার সঙ্গে ও থাকতো। তখন প্রচুর সময় দিতে পেরেছিল কেয়া আমাকে। এইভাবে আমাদের পুরো কয়েক বছর এরকম কেটে যায়। তারপর কেয়া বড় হয়, ম্যাচিউর হয়, রাজার সঙ্গে আলাপ হয়, রাজাকে বিয়ে করে, এবং আমি নিজের হাতে কেয়াকে সাজিয়েছি। এবং কি গয়না পরবে, কি শাড়ি পরবে, তো মা ছিলেন না, সেই জন্য আমি তো পুনুমা, সেই জন্য আমি ওকে সমস্ত গুছিয়ে দিয়েছি। এটার পর এটা পরবি, এটা এই দিন পরবি, পুরো সাজিয়েছি ওকে আমি। সেই ছবিগুলো এখন আছে। কেয়াকে যে কী মিষ্টি দেখতে ছিল কি বলবো।
ছোটোবেলায় হাঁ হয়ে তাকিয়ে থাকতাম যে এত মিষ্টি মেয়ে হয়। তারপরে কেয়ার ছেলে হলো, 2 ছেলে হলো, খুব ব্যস্ত হয়ে পড়লো, আর এইদিকে আর নাচ টাচ নাটক টাটক আর কিচ্ছু সময় পায় না। টেলিভিশনে গেল, সেটা একটা বড় সময় ওর পক্ষে। এখন তো চৈতালি দাশগুপ্ত কোথা দিয়ে যাবে ঠিক লোক চিনতে পারে, আমার কি মজা লাগে। আপনি দূরদর্শনে বলার আগেই সেই মুখ এখনও সবাই মনে রেখেছে, চৈতালি দাশগুপ্তকে। আমার খুব আনন্দ হয় এই যে শ্রাবস্তি করলো, ওর যে একটা এত সুন্দর বুটিক, ওর কম্বিনেশনগুলো দেখি ভাবি প্রত্যেকটার মধ্যে ওর মায়ের ভীষণভাবে প্রভাব দেখতে পাই। আর আমিও তো আরেক মা ওর কাছে আছি, সবসময় এটা করাই ওটা করে, দেখ আমি এটা কিরকম সেজেছি, দেখ আমি এটা করেছি, একদম মেয়েকে যেরকম করে শেখায় এখনও আমি ওকে শেখাই। দিদি শুনলে তো, এবার বলো কেমন লাগছে এই ধরনের কথা, এই ধরনের মানে তোমার সম্পর্কে এরকম বক্তব্য শুনে? আমি পুনু মাসি বলি, পূর্ণিমা ঘোষ বিখ্যাত নৃত্যশিল্পী। ওর 83 এখন, কিন্তু এখনো নাচেন। আর আমাকে একদম ছোট্টবেলা থেকে, আসলে ওর বাবা ব্রজবাসী সিংহ খুব নামকরা মণিপুরি ডান্সার ছিলেন, তার কাছে আমি নাচ শিখেছি। তখন এতই ছোট যে তিনি আমাকে ওই শুধু তাল তাল শেখাতেন, ছন্দ শেখাতেন, এছাড়া কিছু নয়। কিন্তু তারপর থেকে আমি মানে উনি শুধু গুরুমা বললেও কম বলা হবে, মায়েরই মতো। মানে মা যখন চলে যান উনি আমাকে যেরকম যত্ন করেছেন, ওর বাড়িতে রেখেছেন, আমাকে স্নেহ দিয়েছেন, আদর দিয়েছেন, এবং এখনো দেন। তো সেইটা সত্যি আমার পরম ভাগ্য। বাহ, আমরা দিদির কাছ থেকে অনেক গল্প শুনেছি, সত্যি যেগুলো গল্প বলা যাবে না, জীবন, এবং সেটা খানিকটা কখনো কখনো মনে হয় যে সিনেমার মতো, কিন্তু এটাই বাস্তব। তো এই বাস্তবের সঙ্গে চলতে চলতে সময়টা একদম শেষ পর্যায়ে চলে আসছে। তার আগে খানিকটা সময় বাঁচিয়ে রেখেছি, একটা বিরতির পর আবার একটু ফিরে আসতে হবে, তার জন্য একটু অপেক্ষা। ফিরে এলাম বিরতির পর। তোমাদের বাড়িটা কিরকম বলো তো? মানে বাড়িটার ভেতরে সবাই সেলিব্রিটি। তো এখানে তো একটা মজার বিষয় যে যখন মানে সাধারণ মানুষের কাছে একটা কোয়ারিজ থাকে, তুমি যখন শাশুড়ি হলে, বিশেষত বিদিতাদি যখন তোমাদের বাড়িতে তোমার বৌমা হিসেবে প্রবেশ করলেন, তখন প্রচুর প্রশ্ন উঠেছে যে তুমি কিভাবে অ্যাকসেপ্ট করছো, কারণ বিদিতাদির সঙ্গে তোমার আগে থেকে একটা বিশাল ভালো সম্পর্ক, জানাশোনা। তো এই জায়গাটা যদি একটু খোলা মনে বলো যে কেয়া পিসি, এখনো কেয়া পিসি আছো আর কি। তো সব মিলিয়ে হ্যাঁ, আমরা খুবই উদার, আমি আর রাজা খুবই উদার। আমাদের চারিদিক থেকে অনেক কথা শুনতে হয়েছে, কথা শুনতে হয়নি তা তো নয়। আর ও ডিভোর্স পেতে দেরি হয়েছিল বলে ওরা একসঙ্গে 5 বছর পরে বিয়েটা করে, কিন্তু আমাদের সঙ্গেই থাকতো। তো এগুলোকেও কিন্তু সামলাতে হয়েছে তোমাকে, বাইরের লোকের কথা সামলাতে হয়েছে, অফিসে সবচেয়ে বেশি সামলাতে হয়েছে, দূরদর্শনে। প্রত্যেকটা স্টেজে তোমরা এক একটা ডিসিশন নিয়েছো এবং সেটাকে পার করেছো। তো এইটা ছোট ছেলে যেমন একটা জায়গা, মানে ওই মিনির সঙ্গে তখন সম্পর্কটা হয়ে গেছে, কিন্তু ও গিয়েছিল তার ভাইয়ের একটা বিয়ে অ্যাটেন্ড করতে। হঠাৎ ওখানে শুনলাম, ফোন করে বলে, শোনো এরা আমার এনগেজমেন্ট দিচ্ছে। তো এগুলো তোমার মানে বারবার ফিরে ফিরে এসছে আর কি, ঝটকার বলতো। আর সব মিলিয়ে তো সব নিয়েই তো তুমি রয়েছো। আর আগামী দিনে তুমি টিভিতে এখন দেখতে পাচ্ছি না আমরা, কেন? মানে এইটা আগামী কোনো প্রজেক্ট আছে কিনা, বা আগামী দিনে তোমাকে আমরা আবার দেখতে পাবো কিনা? আমি স্টেজ প্রোগ্রামস অনেক করি, প্রচুর করি, এবং আমার নিজের স্ক্রিপ্টেই সেগুলো করি। বাড়িতে তো এত ডিরেক্টর, মানে কখনো কেউ অফার করছেন না যে এবার একটা কাজ করো? বিশাল একটা সিরিজ আমি করেছিলাম, সেটা হচ্ছে মহানায়ক বলেও একটা সিরিজ করেছিল। সেটা জানি আমরা, সেটা আমরা জানি। সেটাতে আমি একটা ছোট রোল করেছিলাম। সেখানেও আবার একটা মজার ঘটনা ঘটলো। আমি গৌরীদেবীর মা হয়েছি, তো আমি একটা এন্ট্রি নিচ্ছি, এরকম করে কথা বলছি। ওখান থেকে মনিটরে বসে বলছে, না না এরকম করে না, যেরকম ভাবে বাড়িতে আমাদের সঙ্গে কথা বলবো, মানে ন্যাচারাল। না না, গৌরীদেবীর মা ছিলেন ভীষণ মানে দাপুটে। এটা খুব ভালো বলেছে, মানে ওই ক্যারেক্টারে আসছে। পরে বলছি, বাড়ি তুই ওরকম ভাবে ওখানে বললি, অত লোক, তাতে কি হয়েছে? না না, ওরকম নরম করে নয়, যেরকম ভাবে বাড়িতে কথা বলবো। আচ্ছা দিদি, আমি আরেকটা জিনিস জিজ্ঞাসা করি। দেখো তোমাদের এতগুলো সেলিব্রিটি বাড়ির মধ্যে রয়েছে, এতজন মিলে, এগুলো নিয়ে তো অনেক শুনলাম, কিন্তু এবার একটা খুব পার্সোনাল একটা ভাবে জানতে ইচ্ছা করছে তোমার কাছ থেকে, যে তোমার জীবনে যতবার এত ঝড় উঠেছে, ধাক্কা খেয়েছো, আস্থা আমরা যেরকম বলি, যেভাবে যাকে বিশ্বাস করি,
ঈশ্বর রূপে হোক, যে রূপেই হোক, তোমার কি সেরকম কিছু রয়েছে? তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ, মানে সেখানেই তোমার বিপদের হাত থেকে তিনি আসলে রক্ষা করেছেন। আমি মানে তার তোমার দুঃখে তুমি কি করো? তার গান, তার কবিতা শুধু নয়, তার প্রবন্ধ, তার জীবন আদর্শ, তার জীবন চরিত সবই আমাকে প্রেরণা দিয়েছে। এবং যদি বলো এগুলোর থেকে এত মানে সমস্যার মধ্যে থেকে কে আমাকে এই লড়াইয়ের পাশে ছিলেন, কার সাহায্যে আমি উঠে এসেছি, তার নাম রবীন্দ্রনাথ। যখন তার নামটাই নিলে আর যখন তুমি বসে আছো, তখন তোমার গলায় কিছু না শুনে তো ছাড়বো না। এত কথা বলার পর কবিতাও বলতে হবে? এই দিয়েই শেষ হবে। আমি পুরো একদম খুব ক্লিয়ারলি আমাদের দর্শকদের বলছি যে এরপর আর আমার কোনো কথা বলার জায়গা থাকবে না, কারণ দিদি আজকের অনুষ্ঠানে রয়েছেন। আমি শুরুটা করে দিয়েছিলাম, কিন্তু শেষটা তুমিই করবে। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আগেই জানিয়ে রেখে, আমাদের দর্শকদেরও নমস্কার জানিয়ে রেখে। আজকে এত কথা বলার পর আর কবিতা বলতে হবে না, আবারও সেই সব জায়গায় বলতে হয়। আজকে তোমার একদম তোমার কবিতা দিয়েই আমাদের আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। চাই গো আমি তোমারে চাই, তোমায় আমি চাই, এই কথাটি সদাই মনে বলতে যেন পাই। আর যা কিছু বাসনাতে ঘুরে বেড়াই দিনে রাতে, মিথ্যা সেসব মিথ্যাও গো, তোমায় আমি চাই। রাত্রি যেমন লুকিয়ে রাখে আলোর প্রার্থনায়, তেমনি গভীর মোহের মাঝে তোমায় আমি চাই। শান্তিরে ঝড় যখন আনে, শান্তি তবু চায় সে প্রাণে, তোমায় আমি আঘাত করি তবু তোমায় আমি চাই। চাই গো আমি তোমারে চাই, তোমায় আমি চাই।